30শে জুলাই ভোর রাত 2টোর সময়, মানে 31শে জুলাই, উত্তর তেহরানের একটি অত্যন্ত কড়া নিরাপত্তায় ঘেরা কম্পাউন্ড, যার মধ্যে একটা বিশেষ গেস্ট হাউস থেকে প্রচণ্ড বোমা বিস্ফোরণের শব্দ আসে। নিরাপত্তা রক্ষীরা দৌড়ে গিয়ে দেখে যে ঘরে একজন বিশেষ অতিথি, মানে হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়া ছিলেন, সেই ঘরেই বিস্ফোরণ ঘটেছে। দেখা যায় ঘটনাস্থলেই ইসমাইল হানিয়ার মৃত্যু ঘটেছে, কিন্তু তার বডিগার্ড তখনও বেঁচে ছিল। জরুরি অবস্থার জন্যই কম্পাউন্ডের ভেতরে চিকিৎসার ব্যবস্থাও ছিল। খবর পেয়ে ডাক্তাররা এসে বডিগার্ডকে চিকিৎসা শুরু করার আগেই তার মৃত্যু হয়। ইসমাইল হানিয়ার মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কড়া নিরাপত্তার ঘেরা টপে রাখা সত্ত্বেও কিভাবে তাকে হত্যা করা সম্ভব হলো? কে তার হত্যাকারী? তাকে হত্যা করার কারণ কি? আজকের আড্ডার আসরে এই পর্বে এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানব। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। ইসরায়েলের তেল আবিব শহরের ডিফেন্স মিনিস্ট্রির অফিসের দেওয়ালে কিছু ছবি টাঙানো আছে। এই ছবিগুলো সেই সব ব্যক্তির যারা ইসরায়েলের হিসেবে মোস্ট ওয়ান্টেড বা তাদের সবচেয়ে বড় শত্রু। মোস্ট ওয়ান্টেড মানে এরকম নয় তারা ধরা পড়লে তাদের বিচার হবে, শাস্তি হবে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড মানে হলো সরাসরি প্রাণে হত্যা করা। এই ছবিগুলোর মধ্যে একটি ছবি হলো হামাস নেতা প্রধান ইসমাইল হানিয়ার। ইসমাইল হানিয়া গাজার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং হামাসের প্রধান রাজনৈতিক নেতা। হামাসে দু ধরনের মানুষই আছে, নরমপন্থী এবং চরমপন্থী। নরমপন্থীরা রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করায় বিশ্বাসী, আর চরমপন্থীরা মনে করে হাতিয়ারের ব্যবহার ছাড়া শুধুমাত্র আলাপ আলোচনায় কিছু হবে না। চরমপন্থায় বিশ্বাসী দলের প্রধান নেতা ছিলেন ইসমাইল হানিয়া। 7ই অক্টোবর 2023 সালে হামাসের মিলিটারি উইং হঠাৎ করে ইসরায়েলের ওপর আক্রমণ করেছিল। গোটা দেশটা যখন একটা উৎসবে মেতেছিল, অতর্কিত আক্রমণে ইসরায়েলের প্রায় 1000-এরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল। সেই সময় প্রায় 100-রও বেশি ইসরায়েলবাসীকে বন্দী হিসেবে বানিয়ে রেখেছিল প্যালেস্তানীয়রা। প্রায় পুরো পৃথিবী এই হামলার চরম নিন্দা করেছিল। এই আক্রমণের পরের থেকে গাজা ইসরায়েলের অশান্তি থামছেই না, বা অশান্তি থামানোর চেষ্টায় কোনো চুক্তিও হয়নি। এই যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন করে যাতে একটা শান্তি চুক্তি হতে পারে, সেই বিষয়ে যে বা যারা চেষ্টায় ছিলেন তার মধ্যে অন্যতম হলেন হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়া। তাছাড়া সেই 100 জন ইসরায়েলি বন্দীকে প্যালেস্তাইনিদের হাত থেকে মুক্তি দেওয়ার বিষয়েও হানিয়া আলাপ আলোচনা করছিলেন। এর মধ্যে ইরানের তেহরানে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তাকে হত্যা করা হলো। একটি অত্যন্ত সুরক্ষিত জায়গায় তার থাকার ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও তাকে হত্যা করা কিভাবে সম্ভব হলো? তার হত্যার তদন্তে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ গত কয়েক বছর ধরে ইসমাইল হানিয়াকে প্রাণে মারার চেষ্টা করে যাচ্ছিল এবং তাতে সফলও হলো। পৃথিবীর বোধহয় সবচেয়ে ভয়ঙ্কর এবং দ্রুত কাজ করা একটি গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের এই মোসাদ। কিভাবে মোসাদ হানিয়ার হত্যার পরিকল্পনা করলো? তাকে হত্যা করার জন্য বছরের পর বছর ইসরায়েল চেষ্টা করে যাচ্ছে, সেই বিষয়টা খুব ভালো করেই জানতেন ইসমাইল হানিয়া। 2017 সালের পরের থেকে তিনি কাতারের দোহাতে বসবাস করছিলেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকতেন তিনি। তাছাড়া মিত্র দেশ ছাড়া অন্য কোথাও সফরও তিনি করতেন না। মিত্র দেশগুলোতেও তার সফরসূচি ভীষণভাবে গোপন রাখা হতো, কারণ সবাই জানতো ইসরায়েলের মোসাদ তার শত্রুকে প্রাণে মারার জন্য কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রায় 12 হানিয়াকে প্রাণে মারার চেষ্টা করেও অসফল মোসাদও যেন একেবারে মরিয়া হয়ে উঠেছিল। যে কোনো অপারেশনের পরিকল্পনার ছক মোসাদ একেবারে নিখুঁতভাবে করে। প্রথম তারা ঠিক করে হানিয়াকে কোথায় হত্যা করা হবে। কাতারের দোহাতে হানিয়া বাস করলেও মোসাদ সেখানে তার উপর আক্রমণ করতে চায়নি। তার কারণ মিডল ইস্টের বেশিরভাগ দেশই মোসাদের শত্রু। কিন্তু কাতার এমন একটা দেশ যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য এগিয়ে এসেছিল এবং ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলে।
এরকম একটি দেশে হানিয়াকে হত্যা করে ইসরায়েল নতুন করে শত্রু বাড়াতে চায়নি। এদিকে মোসাদ জানতে পারে হানিয়া মাঝে মধ্যে ইরানে সফরে যান। আরও বিস্তারিতভাবে খোঁজখবর নিয়ে জানতে পারে হানিয়া উত্তর তেহরানের নিশাদ নামক অত্যন্ত একটি কড়া নিরাপত্তায় থাকা কম্পাউন্ডের একটা গেস্ট হাউসে থাকেন। এই গেস্ট হাউসের একটি ঘর হামাস প্রধান নেতা হানিয়ার অত্যন্ত পছন্দের ছিল। এর আগেও তিনি বার ছয়েক গিয়ে ওই একই ঘরে থেকেছেন। সব কিছু চিন্তাভাবনা করে ঠিক হয় ইরানেই হানিয়াকে হত্যার পরিকল্পনা হতে পারে। এমনিতেও হামাসকে মদদ দেওয়ার কারণে ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত খারাপ। যদি এখানে হানিয়াকে হত্যা করা যায় তাহলে নতুন করে আর ইরানের সাথে কি শত্রুতা বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে হানিয়ার তেহরানের সফরসূচি অত্যন্ত গোপন রাখা হয়, এমনকি সেখানে মিডিয়াতেও তার কোনো খবর আসে না। তাহলে ইসরায়েল কিভাবে জানবে তেহরানে হানিয়ার সফরসূচির বিষয়ে? মে মাসের 19 তারিখে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসির একটা হেলিকপ্টারে দুর্ঘটনায় মৃত্যু হয়। ইরানের বিদেশমন্ত্রী সহ টোটাল এই হেলিকপ্টারে 8 জন ব্যক্তি ছিলেন। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে এই হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে তীব্র কুয়াশা এবং খারাপ আবহাওয়ার কারণে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই হেলিকপ্টার দুর্ঘটনাও ইসরায়েলের হানিয়াকে হত্যার পরিকল্পনার একটা অংশ ছিল। ইরানের সাথে হানিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো থাকার কারণে যখন নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তখন অবশ্যই হানিয়া ইরানে আসবে এবং সেই ক্ষেত্রে তারা হানিয়াকে হত্যা করতে পারবে। ইরান তো প্রথম থেকেই দাবি করে আসছে ইসরায়েলই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে, যদিও সেই দুর্ঘটনার তদন্তের রিপোর্ট এখনও আসেনি। এদিকে ইসরায়েলের পরিকল্পনা মতো ইব্রাহিম রইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো। খুব স্বাভাবিকভাবে তারপরে ইরানের নতুন রাষ্ট্রপতি হন মাসুদ পেজেশকিয়ান। 30শে জুলাই মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রীর শপথ সমারোহ অনুষ্ঠানের তারিখ ঠিক হয় ইরানের তেহরানে। এই অনুষ্ঠানের উপলক্ষে প্রায় 80টি ইরানের মিত্র দেশ থেকে অতিথি হিসেবে গণমান্য নেতামন্ত্রীরা এসেছিল ইরানে। হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়াও তেহরানে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পৌঁছন। শপথ সমারোহ অনুষ্ঠান শেষে ইরানের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীর সাথে দেখা করে হানিয়া তার থাকার জন্য নির্দিষ্ট জায়গায় চলে যান। তার প্রাণের ঝুঁকি ছিল, এই কারণে শপথ সমারোহের অনুষ্ঠান শেষে কড়া নিরাপত্তার মধ্যে উত্তর তেহরানে তার থাকার জন্য নির্দিষ্ট গেস্ট হাউসে তাকে পৌঁছে দেওয়া হয়। উত্তর তেহরানে এই নিশাদ কম্পাউন্ডটি এতটাই কড়া নিরাপত্তার বেষ্টনীতে রাখা হতো যেখানে সাধারণ মানুষ তো দূর, ইরানের কোনো বড় সরকারি উচ্চপদস্থ অফিসাররাও যেতে পারতেন না। যখনই কোনো গোপন বৈঠক হতো বা হানিয়ার মতো ভীষণই গুরুত্বপূর্ণ ব্যক্তি যার প্রাণের ঝুঁকি আছে এরকম কেউ অতিথি হিসেবে আসতো, তখন তাকে ওই জায়গাতে রাখার বন্দোবস্ত হতো। মোসাদের পক্ষে সরাসরি এই জায়গায় আক্রমণ করে অথবা নিজের কোনো এজেন্টকে পাঠিয়ে হানিয়াকে হত্যা করা একেবারেই অসম্ভব বিষয় ছিল। যেহেতু মোসাদ জেনে গেছিল একটা গেস্ট হাউসের একটা ঘর হানিয়ার খুবই পছন্দের ছিল, তারা ঠিক করলো এই ঘরে আগে থেকে রেখে দেওয়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হবে। আর এমন একটি বোমা রাখতে হবে যেটাকে অনেক দূর থেকেও রিমোট কন্ট্রোলে অপারেট করা যেতে পারে। হত্যার দিন থেকে প্রায় 2 মাস আগে গেস্ট হাউসের এই বিশেষ ঘরে বোমাটি রাখা হয়েছিল, কারণ তদন্তে উঠে এসেছে নিশাদ কম্পাউন্ডে বেশ কিছুদিন ধরে কিছু অনুষ্ঠান চলছিল। সে কারণে হত্যার ঠিক আগেই ওই ঘরে কারুর পক্ষে ওই বোমাটা রেখে আসাটা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল এবং শেষমেশ সেই বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে হানিয়াকে হত্যা করা হলো। হত্যার পরে সবার মনে হয়েছিল কোনো মিসাইল বা ড্রোন হামলায় তার প্রাণ গেছে, কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসে যে ঘরে হানিয়া ছিলেন সেই ঘরের শুধুমাত্র একটা দেওয়াল ভেতর দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আর জানালার কাঁচ ভেঙেছে। তাছাড়া ওই ঘরে বাইরে থেকে মিসাইল বা ড্রোন দ্বারা কোনো আক্রমণের চিহ্ন কোথাও পাওয়া যায়নি। হানিয়ার ঘরের পাশের ঘরে আরও 3 জন বিশেষ হামাস নেতা ছিলেন, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।
তাছাড়া কোনো দেশের কোনো স্থানে ড্রোন বা মিসাইল হামলা করা মানে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। মোসাদের মতো অত্যন্ত চতুর একটি গোয়েন্দা সংস্থা সেই ভুলটা করেনি। এখন প্রশ্ন হচ্ছে, কড়া নিরাপত্তায় ঘেরা নিষাদ কম্পাউন্ডের মধ্যে একটি গেস্ট রুমের একটি বিশেষ ঘরে গিয়ে বোমা রাখা মোসাদের এজেন্টের পক্ষে একেবারেই অসাধ্য। ইসরায়েলের মতো দেশ যখন অন্য কোনো দেশে নিজের অপারেশন করে, তখন সেই দেশের কিছু ব্যক্তিকে অপারেশনের সুবিধের জন্য নিজের দলে টেনে নেয়। বিশেষজ্ঞরা মনে করছে এক্ষেত্রে সেটাই হয়েছে। নিরাপত্তা রক্ষী বাহিনীর কেউ অথবা নিষাদ কম্পাউন্ডের গেস্ট হাউসের কোনো কর্মী অবশ্যই কেউ বিশ্বাসঘাতকতা করেছে। এখন কে এই বিশ্বাসঘাতক সেটা তদন্তের বিষয়। ইরানের দু ধরনের নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড আর একটা হচ্ছে কুচ গার্ড। ইসলামিক রেভলিউশনারি গার্ড হলো এই দেশের এলিট ফোর্স। এদের হাতে অনেক ক্ষমতা। নিষাদ কম্পাউন্ডের নিরাপত্তার দায়িত্বে এরাই থাকে। ইসমাইল হানিয়ের মৃত্যু এই দেশের নিরাপত্তা রক্ষী ও গোয়েন্দা সংস্থার জন্য একটা বিরাট ব্যর্থতা। এই হত্যার পরে ইসলামিক রেভলিউশনারি গার্ডের চিফ পৌঁছন ইরানের সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ খুমানির কাছে। মাঝরাতে তাকে ঘুম থেকে তুলেই খবর দেওয়া হয় এবং তিনি সঙ্গে সঙ্গে একটি জরুরি বৈঠক তার বাড়িতেই ডাকেন। যাই হোক, এইভাবে ইসরায়েল ইসমাইল হানিয়াকে পরিকল্পনা করে হত্যা করে। ইরান বারবার একটাই গেস্ট হাউসে হানিয়াকে রেখে বোধহয় একটু অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেছিল। কম্পাউন্ড একই হলেও যদি গেস্ট হাউস মাঝে মধ্যে পরিবর্তন করা হতো, তাহলে হয়তো মোসাদের পক্ষে হানিয়াকে এত সহজে হত্যা করা সম্ভব হতো না। হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়ে এবং হামাসের বিষয়ে বিস্তারিতভাবে জানতে পরের ভিডিওটা অবশ্যই দেখো। এটাই ছিল আজকের আড্ডার কাহিনী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই অদ্ভুত ঘটনাটা অন্য কেউ জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ভিডিওটা ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।